নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। রাত গভীর হতেই নিমতলার শ্মশানের পাশে উশ্রী নদীর ঘাটে বসে মেছো পেতনি রোজ রাতে তার লম্বা হাত বাড়িয়ে নদীর জল থেকে মাছ ধরে। এমনই এক রাতে, গেছো ডাইনি, খুব খারাপ হচ্ছে কিন্তু। তুই আমার মাছ ফিরিয়ে দে বলছি। কত কাল আমি মাছ খাইনি, তোর ভাগের একটা মাছ যদি আমি খাই তো কি এমন হবে শুনি? তুই তো মেছো পেতনি, যখন চাইবি তখনই মাছ ধরে খেতে পারবি। না না, হবে না। আমার মাছ আমাকে ফিরিয়ে দে। কত কষ্ট করে মাছটা ধরলাম, আর সেটা নাকি তুই খেয়ে নেবি। আহারে, খুব শখ। তুই গেছো ডাইনি, গাছেই থাক। মাছ খাবারও তো লোভ কিসের? আমি কি সাধে গেছো ডাইনি হয়েছে? মনে নেই ছোটবেলায় বাবা আমাদের দুই বোনের মধ্যে তোকে মেছো ডাইনির শিক্ষা দিল, আর আমাকে গেছো ডাইনির, যাতে আমাদের পরিবারে পাখির ডিম, ফল, মাছের কোনো অভাব না থাকে। আমি ওসব শুনতে চাই না। মা বাবা এখন বেঁচে মানুষ হয়ে গেছে। এখন তুই তোরটা বুঝে নে, আমি আমারটা বুঝে নেব। মেছো পেতনি বোনের এমন কথা শুনে গেছো ডাইনির খুব মন খারাপ হয়ে যায়। তারপর সে মনের দুঃখে, এ কথা আমার মনে থাকবে। তুই আমার বোন হয়েও একটুও মাছ খেতে দিলি না, আর আজ বাবা মা নেই বলে আমাকে আলাদা করে দিচ্ছিস। আমি এই শ্মশানের বট গাছে আর থাকবো না। এই কথা বলে গেছো ডাইনি শ্মশান চত্বর ছেড়ে কিছুটা দূরে একটা ছাতিম গাছে থাকতে শুরু করে। এই রাস্তা দিয়ে কেউ একজন আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, কেউ একজন সাইকেল নিয়ে এদিকেই আসছে। রাম 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 রাম। এই শ্মশান চত্বরটা পার করতে পারলে বাঁচি। চট্টপুরের হাট থেকে শিমুলতুলি ফেরার জন্য নেহাতি এই পথের দূরত্ব সব থেকে কম। অন্য পথ ধরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। না হলে কি আর এই পথ ধরতাম? রাম 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 রাম। মনে মনে এই কথা বিড়বিড় করতে করতে ঘেটু জেলে জোরে সাইকেল চালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় গেছো ডাইনির নাকে আসে মাছের আঁশটানি গন্ধ। আহাহাহা, মাছের কি সুন্দর গন্ধ! এই তো মনে হয় জেলে। নিশ্চয়ই এর ব্যাগে মাছ আছে। গেছো ডাইনি গাছ থেকে লাফ দিয়ে নেমে সাইকেলের পিছু করতে থাকে। পিছু করতে করতে ঘেটু জেলের বাড়ি পর্যন্ত চলে আসে। তারপর গেছো ডাইনি বাড়ির উঠানের মস্ত তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে পড়ে। গিন্নি, আজ সব মাছ বিক্রি হয়নি। রাতে তুমি মাছের ঝাল আর ভাত রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাই রান্না করব। এরপর রাতে ঘেটু জেলে তার মেয়ে ও গিন্নির সাথে খেতে বসে। মা, আমার পাত থেকে মাছ তুলে নাও। তুমি জানো না আমার মাছ খেতে একদম ভালো লাগে না। এই বয়স থেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে শক্তি কোথা থেকে আসবে? একটু অন্তত খা মা। না, আমি একটুও খাবো না। আমার মাছের কেমন আঁশটানি গন্ধ লাগে, আর সেই গন্ধে আমার বমি পায়। ছি! মা, তুই জেলের মেয়ে হয়ে মাছ খাবি না? অল্প অল্প খা, দেখবি একদিন ঠিক অভ্যাস হয়ে যাবে। তখন আর একটুও গন্ধ লাগবে না। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছে বসে বসে দেখছিল ডাইনি। মরে যাই, মরে যাই। জেলের মেয়ের আহ্লাদ দেখে আর পারি না। কেউ মাছ খেতে চায়, সে পায় না, আর কেউ মাছ পেলে তা খায় না। ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে জেলের বউ বলে, নিনি তো মাছ খেলোই না। যাই রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে আসি। আর বলি কি, তুমি কাল ভোরে মাছ ধরতে যাবে তো? হ্যাঁ গিন্নি, কাল ভোরে লক্ষণপুর গ্রামের এক দিঘিতে জাল টানা দিতে যাব। বেরোনোর আগে মনে করে জালে জলপরীর জাদুর আঁশটা স্পর্শ করিয়ে নিও। হ্যাঁ গিন্নি, জলপরীর আশীর্বাদী আঁশ দিয়ে আজকাল জালে ভালোই মাছ উঠছে। আমাদের আর কোনো অভাব নেই গো। আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট দেখে সৃষ্টিকর্তাই হয়তো জলপরীর রূপ নিয়ে আমাদের কাছে এসেছিলেন সাহায্য করতে। আমি এবার উঠি, রান্নাঘরে মাছটা রেখে আসি। জেলের বউ অবশিষ্ট মাছ রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে দেয়। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে গেছো ডাইনি এই তো
এই কথা বলেই ডাইনি অদৃশ্য হয়ে রান্নাঘরে ঢুকে যায়। তারপর মাছের ঢাকা খুলে ডাইনি বলে, আহাহাহাহা, কি সুন্দর গন্ধ! এতদিন পর বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে। আজ মন ভরে মাছ খাবো। ডাইনি রান্নাঘরে বসে মনের আনন্দে মাছ খেতে থাকে। তারপর সব কটা মাছ খাওয়া হয়ে গেলে ওটা কি কাচের জারে আমার চকচক করছে? জেলের বউ কোনো এক জাদুর জলপরীর আঁশের কথা বলছিল না? ওটা জালে ঠেকিয়ে নাকি জেলে অনেক মাছ ধরে। একবার ভালো করে দেখি তো। এই কথা বলেই গেছো ডাইনি কাঁচের জারটি হাতে তুলে নেয়। তারপর তার মধ্যে থেকে জলপরীর আঁশটি বের করে ভালো করে দেখতে থাকে। ঠিক সেই সময় তার হাত ফসকে কাঁচের জারটি মাটিতে পড়ে ভেঙে যায়। গিন্নি, ও গিন্নি, রান্নাঘরের দিক থেকে একটা জোরে শব্দ এলো। ঘরে চোর ঢোকেনি তো? বলো কি? জলপরীর আঁশ তো রান্নাঘরেই রাখা, তাড়াতাড়ি গিয়ে দেখো। ঘেঁটু জেলে হাতে একটা লাঠি তুলে নিয়ে রান্নাঘরের দিকে যায়। এই, কে রান্নাঘরে ঢুকেছিস? বেরিয়ে আয় বলছি। এই রে, মনে হয় এই দিকে কেউ আসছে। কিন্তু এই জলপরীর আঁশ এখন কি হবে? না না, এই আঁশটি বরং আমি আমার চুলেই স্পর্শ করিয়ে নি। গেছো ডাইনি জলপরীর আঁশ তার চুলে স্পর্শ করিয়ে রান্নাঘরের মেঝেতে ফেলে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় সোজা তার এলাকায়। দেখি তো জেলের বউয়ের কথা সত্যি কিনা মিথ্যে। নদীর পাড়ে গিয়ে একবার জলে চুলটা ডুবিয়ে দেখি কোনো মাছ আটকায় কিনা। নদীর পাড়ে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর গেছো ডাইনির চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায়। চুলে তো বেশ টান পড়ছে, মনে হচ্ছে মাছ আটকেছে। এবার চুলটা তুলি। গেছো ডাইনি তার চুল উপরে তুলে দেখে তাতে সত্যি সত্যি মাছ আটকেছে। তারপর সে টপা টপ করে মাছগুলো খেতে শুরু করে। আহাহাহাহা, টাটকা মাছের কি স্বাদ! এবার থেকে আমার মাছ খেতে ইচ্ছে হলে আমি নিজেই নদী থেকে মাছ ধরে খেতে পারবো। এই কথা বলে গেছো ডাইনি গাছে উঠে পড়ে। আর সকাল হতেই শুরু হয় খুব জোরে ঝড় বৃষ্টি। সারা দিন মুষলধারে বৃষ্টি হওয়ায় নদীর জল ছাপিয়ে বন্যা দেখা দেয়। শ্মশান চত্বর পুরো ডুবে যায় আর মেছো ডাইনি জলের তোড়ে ভেসে যায়। বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, ডুবে গেলুম, কেউ বাঁচাও! ওটা আমার বোন মেছো পেতনি না? জলে ভেসে যাচ্ছে যে, আমাকে এক্ষুনি ওকে টেনে তুলতে হবে। গেছো ডাইনি কোনো রকমে তার হাত বাড়িয়ে বোন মেছো পেতনিকে গাছের ডালে তুলে নেয়। ধন্যবাদ দিদি, তুমি আমাকে গাছে টেনে না তুললে আমি বন্যার জলে ভেসেই চলে যেতাম। বিপদের সময় একে অপরকে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। এরপর থেকে দুই বোন মেছো পেতনি ও গেছো ডাইনি একসাথে মিলেমিশে নিমতলার শ্মশানে থাকতে শুরু করে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।